আমেরিকার মধ্যস্থতায় সংঘাতের পর থেকে সরে এলো ভারত পাকিস্তান। তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর, দুদেশকে সাধুবাদ জানালো ডোনাল্ড ট্রাম্প। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় সহ বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের বিচার হবে বললেন প্রেস সচিব। এবং ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। আমেরিকার মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। বিচক্ষণতার পরিচয় দেয়ায় দুদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আর ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পুরোদমে যুদ্ধে জড়াচ্ছে না ভারত ও পাকিস্তান। আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে দুই পরমাণু শক্তিধর দেশ। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাতভর দুপক্ষের সঙ্গে আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কমন সেন্স বা বাস্তব জ্ঞান প্রয়োগ করে বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় দুদেশকে ধন্যবাদ জানান তিনি। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে জানিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করেনি পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দুদেশই স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে আগামী সোমবার দুপুর 12টায় ফের কথা বলবেন ভারত ও পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের পর বিভিন্ন সমস্যা নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনা হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা। এর জেরে 7 মে রাতে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে নয়াদিল্লি। হামলা চালায় আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায়। জবাবে সীমান্তে তৎপর থাকার পাশাপাশি শুক্রবার রাতে ভারতের 4টি বিমান ঘাঁটি সহ 11টি অঞ্চলে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করে পাকিস্তানি বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। জরুরি বৈঠকে বসেছেন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাত 8টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যমুনার বাইরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। এদিকে সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কাকরাইল মসজিদ মোড় এবং মিন্টো রোডের গণজমায়েত ও মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। যমুনার সামনে আছেন সহকর্মী মেজবা রহমান, তার কাছে জানবো সবশেষ অবস্থা। মেজবা, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জানাচ্ছিলেন যে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কিন্তু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে কিন্তু ছাত্র জনতার একটি আন্দোলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনকে ঘিরে কিন্তু আজকে প্রফেসর ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় একটি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে সব উপদেষ্টা মণ্ডলী কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং সেই বৈঠকে যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, সেই বৈঠক কিন্তু আজ রাত 8টায় কিন্তু শুরু হয়েছে এবং সেই বৈঠক ঘিরে কিন্তু একটি বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ জোরদার রাখা হয়েছে। তবে এখানে আজকে বলা হয়েছিল ঠিক
রাত 8:30টার সময় কিন্তু প্রেস ব্রিফিং দেওয়া হবে, অর্থাৎ বৈঠকে যে সিদ্ধান্ত সেটি কিন্তু রাত 8:30টার সময় জানানোর কথা ছিল, তবে সেই সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হচ্ছে কিনা বা কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে আওয়ামী লীগকে ঘিরে, নিষিদ্ধ ঘিরে সেই সিদ্ধান্ত এখনও আসেনি। এখন রাত ঠিক 9টা 5 বাজে, সেই সিদ্ধান্ত এখনও আসেনি। তবে ভিতরে কিন্তু এখনও বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের, এবং সেই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই বৈঠকে ঘিরে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই সিদ্ধান্তকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনী বেশ জোরদার রাখা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আমি আরেকটু বিষয় আপনাকে অবগত করতে চাই, ইন্টারকন্টিনেন্টাল যে এরিয়া রয়েছে সেই জায়গাটা কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু জমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ এনসিপির যিনি মুখ্য সংগঠক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি একটি আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ আগামী 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় তাহলে মার্চ টু যমুনা, এই একটি আলটিমেটাম তিনি দিয়েছেন। অর্থাৎ সেই আলটিমেটামকে ঘিরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেমন জোরদার রাখা হয়েছে এবং সেক্ষেত্রে বেশ সচেতন রাখা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সব বেশ আশেপাশে এরিয়া। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা যখন আসছিলাম আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু বেশ তল্লাশির মধ্য দিয়ে এই জায়গাতে আসতে হচ্ছে, এবং এখানে মিছিল মিটিং সব কিছু একটু স্থিরতা রাখতে অর্থাৎ নিষিদ্ধ রাখা হয়েছে। তবে এই জায়গাটা নিষিদ্ধ হলেও কিন্তু আমরা দেখি ইন্টারকন্টিনেন্টাল যে আশেপাশে যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু মানুষ জমায়েত হতে শুরু করেছে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর ডাকে কিন্তু মানুষ জমায়েত হচ্ছে। তিনি যে আলটিমেটাম দিয়েছেন আগামী 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে বাস্তবায়ন না করা হয়। এবং আমি আপনাকে যদি সবশেষ বলতে চাই যে রাত 8:30টার সময় সংবাদ সম্মেলনের যে একটা ফাইনাল কথা ছিল যে আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হবে কিনা সেটি এখনও জানানো হয়নি, অর্থাৎ এখন 9টা বাজে, ভিতরে বৈঠক চলছে। বৈঠকের পরবর্তী সংবাদ যখন আসবে সেই বিষয়টা কিন্তু আমি আপনাকে জানাতে পারবো। বাট আমার কাছে কিন্তু এই মুহূর্তে এই সর্বশেষ পরিস্থিতি এখনও বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসেনি এবং এই জায়গা কিন্তু বেশ থমথমে। এবং ধন্যবাদ মেজবা। দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। ভারতের ইউটিউবে মোহনা সহ বাংলাদেশের কয়েকটি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দাও জানান তারা। পাশাপাশি বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় চ্যানেল এদেশে বন্ধ করার দাবি জানান ক্ষুব্ধ ছাত্র জনতা। রেজা খানের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৃতীয় দিনের আন্দোলনের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে দলটির বিচার শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ একদম নিষিদ্ধ থাকবে, এটাই আমাদের আহ্বান। এই খুনি লীগ, এই দেশের শাসন তাদের হাতে আর আমরা দিতে চাই না। ও তো শান্তিতে আছে, কিন্তু আমার ভাই বোনরা পঙ্গু হয়ে গেছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। শাপলায় গিয়ে গণহত্যা করেছে, জুলাইয়ে গণহত্যা করেছে, পল্টনে হত্যা করেছে। এইসব হত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনদাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ভারতের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে না বলে মনে করেন তারা। বিগত 16 বছর এই ভারত কখনো নাস্তিক্যবাদের নামে আওয়ামী লীগকে ব্যবহার করে এই শাহবাগকে দেশের আলেম ওলামা ইকরামের বিরুদ্ধে, দেশের আপম সাধারণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারতে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ 6টি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দা জানান ছাত্র জনতা। আমাদের যমুনা নিউজ টিভির ইউটিউব চ্যানেল, মোহনা টিভির ইউটিউব চ্যানেলটা আবার স্বাভাবিক পরিস্থিতি না আসবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় সমস্ত টেলিভিশন চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মোহনা টিভি, যমুনা টিভি, 71 এবং বাংলা ভিশনকে তারা নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে তাদের সমস্ত মিডিয়া যেন নিষিদ্ধ হয় সেই দাবি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় মিডিয়ার সম্প্রচার দ্রুত বন্ধের দাবিও জানান তারা। বিভিন্নভাবে আমাদের চ্যানেল এবং সংস্কৃতিগুলি ওরা ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দা কানুনে ওরা জড়িত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যায় জড়িতদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারে শীঘ্রই একটি শক্তিশালী ও উচ্চ পর্যায়ের কমিশন গঠনসহ আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে গুম প্রতিরোধ আইনের খসড়া শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, গুমের সাথে জড়িতদের এমন সাজা দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সাহস না পায়।
তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের পতনে ভারতে বাংলাদেশের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে এবং তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব, তাদেরকে আইনের আওতায় আমরা এটা ইনভেস্টিগেট করছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট, তাদের কোনো সুনাম আছে। যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে এটা তো বন্ধ করা হয়েছে, এটা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট। ভোটের অধিকার কুক্ষিগত করার ষড়যন্ত্র রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা বারবার সংবিধান লঙ্ঘন করে দেশে অবৈধ সংসদ ও সরকার গঠন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারেক রহমান। গণতন্ত্র বিরোধী পলাতক দাবিদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে এই কথা বলেন তিনি। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তরুণরা আবারও জেগে উঠে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেবে বলে আশা জানান মির্জা ফখরুল। বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চায় না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে এমন মন্তব্য করে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, এই সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি সম্ভব নয়। সকালে ইউপিডিএফ এর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আর ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ গড়ার চেষ্টা করছে তার সংগঠন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার বৈঠকে বসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে। সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে এতে অংশ নেয় ইউপিডিএফ এর 4 সদস্যের প্রতিনিধি দল। মাইকেল চাকমা বলেন, পার্বত্য এলাকায় বাসিন্দারা সবসময় নির্যাতিত, এর স্থায়ী প্রতিকার দরকার। ইউপিডিএফ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শ্রদ্ধাশীল বলেও জানান তিনি। ইউপিডিএফ সবসময় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতি আমরা সবসময়
আমাদের লক্ষ্য ছিল। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব না। বহু প্রাণের বিনিময়ে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে এমন মন্তব্য করে সব রাজনৈতিক দল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রসর হবে বলেও প্রত্যাশা জানান আলী রিয়াজ। বহু প্রাণের বিনিময়ে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা পেয়েছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বড় প্রকল্পের জন্য পরিবেশের ছাড়পত্র নিতে সংশ্লিষ্ট সংস্থা চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ভারসাম্যহীন নগরায়নের বিন্যাস থেকে সরে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়নের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, নদী দখল, দূষণ, বনাঞ্চলে শিল্প, পর্যটন প্রতিষ্ঠান, এমন চর্চার ভিড়েই পরিকল্পিত নগরায়ন নিয়ে সেমিনারে উঠে আসে নানান দিক। বক্তারা বলেন, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া গোটা দেশকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার মাধ্যমে পরিকল্পিত দেশ উন্নয়নের জন্য আমরা কাজ করব। গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কেবল অপরিকল্পিত নগরায়নের কারণেই নষ্ট হয়েছে 0.19% কৃষি জমি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে, বৃহৎ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমি দেখেছি বড় বড় প্রকল্পগুলো সংস্থাগুলো সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিয়ে বলে যে অমুক প্রেজেন্ট ছিল, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন আমাদের পরিবেশগত ছাড়পত্র তাড়াতাড়ি করে দিয়ে দেয়। অ্যাজ ইফ পরিবেশ অধিদপ্তর আছেই সকল প্রকল্পে ছাড়পত্র হ্যাঁ বলার জন্য। এটা তো আমাদের কাজ না। সরকারের প্রত্যেকটা সংস্থার, প্রত্যেকটা মন্ত্রণালয়কেই পরিবেশ বান্ধব হতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়কে জাতীয় সম্পদ বিবেচনা করে সংরক্ষিত এলাকা করার কথাও বলেন সৈয়দা রিজওয়ানা। পাহাড় পর্বত আসলে আর থাকবে, মানে যেটুকুন আছে ওইগুলোকে এখন জাতীয় কোনো স্থান ঘোষণা করে রক্ষার অধীনে আনতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 93টি ফ্লাইটে এখনো পর্যন্ত 37,430 জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালন সহজ করতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক। আর হজ যাত্রীরা জানালেন, এবার ঝামেলা মুক্তভাবে হজ যাত্রার কথা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন অনুষ্ঠিত হবে মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন পবিত্র হজ। বাংলাদেশ থেকে এ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 86,183 জন হজ যাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা জানালেন, এবারের হজ যাত্রায় বাংলাদেশ পর্বের অভিজ্ঞতার কথা। পরিস্থিতি ভালো, যাব আশা করেছি আল্লাহর কাছে, মানে আল্লাহ যেভাবে নিয়ে যায় সেভাবে ঠিকঠাকভাবে সব কিছু পালন করতে পারলে আমরা আমার জীবনের সার্থকটা বলি। আমি নিয়ত করেছি আর কি, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে ফ্লাই করব আর কি। সামর্থ্য না থাকলে, দুর্বল হয়ে গেলে হজের মূল যে বিধানগুলো এগুলো অনেক ক্ষেত্রে আদায় থাকে না। তো এখানে মোবাইলের যে একটা অ্যাপ চালু হয়েছে, এই অ্যাপসের জন্য সবচেয়ে আমাকে ভালো লাগছে যে আর্থিক সুবিধা, এই ওয়ান স্টপ সার্ভিসগুলো আছে সেগুলোও খুবই ভালো। হ্যাঁ, যেখানে গেলে পরে এক জায়গাতে সব কিছু পাওয়া যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর ব্যবস্থাপনা, আয়োজন, বিশেষ করে হজ ক্যাম্পে নজিরবিহীন নিরাপত্তা। হজযাত্রা নির্বিঘ্ন করা সহ যাত্রী সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা জানালেন হজ অফিসের পরিচালক। এবং আমরা এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে 3টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ আমাদের রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে লাভবাহিক নামের একটি মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিক যাত্রা,
এই অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু রয়েছে। এখানে একটি SOS বাটন রয়েছে। যদি কোনো হজ যাত্রী এমন অবস্থায় থাকে যে সে কাউকে আসলে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করবার মতো অবস্থায় নেই, সেক্ষেত্রে কিন্তু SOS বাটনটা সে চাপ দিলেই তখন আমাদের হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে তাকে লোকেট করা সম্ভব হবে। প্রিপেইড কার্ড সেবা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে হজ যাত্রীগণ নগদ অর্থ মানে পরিবহন করতে গিয়ে অনেক সময় হারিয়ে ফেলেন। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে, যা শেষ হবে 10 জুলাইয়ের মধ্যে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে কেউ যেন কোনো সুযোগ নিয়ে ফায়দা লুটতে না পারে এবং কারো কোনো বক্তব্য যেন কোনো পক্ষকে উস্কে না দেয়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। ভারত পাকিস্তান ইস্যুতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের কারণ নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মতিউর রহমান চৌধুরী বলেন, ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে। বিগত সময়ে দিল্লি আওয়ামী লীগ ছাড়া অন্য কারোর সাথে সুসম্পর্ক রাখেনি। রাজনৈতিকভাবে যেভাবে আমাদেরকে এখানে হঠাৎ করে আমরা পাকিস্তানের দিকে নজর দিচ্ছি, সম্পর্ক করছি, আবার এটাও স্বীকার করতে হবে ভারত তো আমাদেরকে বৈরী মনে করে, প্রতিপক্ষ মনে করে। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক চাই। পাকিস্তানের সঙ্গে আমাদের দেনা পাওনার বিষয়টি আছে, এটা সেটা অল্প দিনের মধ্যেই আমাদের সামনে এই বিষয়টা আসছিল। সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি টহল ফাঁড়ি এলাকা দিয়ে 78 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। মাদার নদী পাড়ি দিয়ে প্রথমে 53 জনকে এবং পরে আরও 25 জনকে পুশিন করে বিএসএফ। স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম 0 লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। রাজধানীর পূর্বাঞ্চলে একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে শনিবার নিকুঞ্জ 2-এর প্রাইম টাওয়ারে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্কুলটি সাশ্রয়ী মূল্যে শিক্ষার উৎকর্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ এবং ব্যাংকের পরিচালকবৃন্দ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং 2 বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে এই 4 জনকে। এর আগে PSL স্থগিত করায় পাকিস্তানে আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে আনা হয় সংযুক্ত আরব আমিরাতে। প্রথমে PSL এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 24 ঘন্টা না পেরোতেই আমিরাত ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে, ফলে নিজ নিজ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আমেরিকার মধ্যস্থতায় সংঘাতের পথ থেকে সরে এলো ভারত পাকিস্তান। তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর, দুদেশকে সাধুবাদ ডোনাল্ড ট্রাম্পের। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে, প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় সহ বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের বিচার হবে বললেন প্রেস সচিব। এবং ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।